আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা। এমপির মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন রুমিন রিজভী সহ ডজন খানেক হেভিওয়েট নেতা। নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড়। যেসব নারী নেত্রী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের অনেকেরই যথাযথ মূল্যায়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে এসব বঞ্চিত নেত্রী যেন জামায়াত ইসলামী দলে যোগ। তাই বিএনপির বঞ্চিত নেত্রীদের জামায়াতে যোগ দেওয়া উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হতে পারে। গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম। যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি। তিনি যেই দাবি তুলেছেন দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন। বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপায় পড়বেন, কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে। কারণ আমিও মনে করি উনি সঠিক। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে যে সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, উভয় পক্ষে ভয়াবহ সংঘর্ষে নিহত সহ আহত হয়েছেন অনেকেই। কারণ যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তারা কিন্তু এই দলের জন্য দীর্ঘ বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং তারা কিন্তু এই মনোনয়ন প্রত্যাশী ছিল। এত কষ্ট করার পরেও যখন তারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে তখন কিন্তু তারা একেবারেই ভেঙে পড়েছেন এবং তারেক রহমানের প্রতি, মির্জা ফখরুলের প্রতি কিন্তু তারা ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছেন এবং তারা একেবারে দল ছেড়ে দিয়ে জামাতে যোগদান করার মতো হুমকি দিয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি যেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তাদের এই মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার প্রতিক্রিয়া কেমন ছিল সেটা আমরা দেখব। এরপরে তারা দলে দলে জামাতে যোগদান করতেছে সেটা আমরা দেখব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি 237টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় দলের অনেক পরিচিত মুখ ও হেভিওয়েট নেতা বাদ পড়েছেন, যা দলীয় অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে যেসব নারী নেত্রী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের অনেকেরই যথাযথ মূল্যায়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলস্বরূপ অবহেলিত এই নেত্রীরা গভীর ক্ষোভ ও হতাশায় নিমজ্জিত হয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে এসব বঞ্চিত নেত্রী যেন জামায়াত ইসলামী দলে যোগ দেন। তাদের যুক্তি, জামায়াত অতীতে নারী প্রার্থীদের তেমনভাবে মূল্যায়ন না করলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে 15 জন নারীকে প্রার্থী করতে বাধ্য হবে, যেহেতু জামায়াতে নিজস্ব বলয়ে পর্যাপ্ত যোগ্য নারী নেত্রী নেই। তাই বিএনপির বঞ্চিত নেত্রীদের জামায়াতে যোগ দেওয়া উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হতে পারে। চলুন তেমনই 5 জন নেত্রীর বিস্তারিত জেনে নেই। নাম্বার 1, অ্যাডভোকেট আশরাফি পাপিয়া। বিএনপির মনোনয়ন বঞ্চিত নেত্রীদের মধ্যে অন্যতম অ্যাডভোকেট আশরাফি পাপিয়া প্রকাশ্যে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দলের জন্য এত দীর্ঘ সময় ও শ্রম ব্যয় করার পর এখন মনে হচ্ছে আমার সেই সব প্রচেষ্টা ভুল ছিল। তিনি আরও উল্লেখ করেন যে তিনি ধীরে ধীরে দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে নিষ্ক্রিয় করে ফেলার কথা ভাবছেন। আক্ষেপ, দল এখন বলে তুমি অমুকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়ে গেলা। এটা আসলে আমার রাজনৈতিক জীবনের এক অকাল অপমৃত্যু ঘটে গেল। একে উত্তরণের আর কোনো সুযোগ নেই, কারণ আমি তো পারিবারিক পরিচিতি বা আমার সংসারকে রাজনৈতিক পরিচিতির জন্য ত্যাগ করতে পারবো না। তিনি করেন যে তার সাথে যা ঘটেছে তা নতুন কর্মী তৈরিতে একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। একই পরিবার থেকে 2 জনকে মনোনয়ন না দেওয়ার দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন। এক বাড়িতে 2 জন 2 দল করলে বিএনপি সেটা কিভাবে দেখবে? স্বামী এক পার্টি, স্ত্রী অন্য পার্টি করলে দল সেটা অ্যালাউ করবে কিনা? বলেন, আমি ছোটবেলা থেকে রাজনীতি করি। আমার স্বপ্ন ছিল একজন নির্বাচিত এমপি হব। রাজনীতিতে মেয়েরা অনেকটাই পিছিয়ে আছে। গরুর হাটের মতো মেয়েদের ধরে ধরে দলের সব সহ সম্পাদক পদে বসানো হয়। সিনিয়রিটি জুনিয়রিটি পর্যন্ত মেইনটেইন করা হয় না। তিনি বলেন,
মনোনয়ন না পাওয়ায় স্বাভাবিকভাবে অন্তরে যে ক্ষরণ হয়েছে এটা পার্টির জন্য অশুভ এবং এটার জন্য আজ হোক কাল হোক পার্টি বিপর্যস্ত হবে। এরপর থেকে অনেকে তাকে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন এবং বলছেন, পাপি আপা আপনি জামায়াতে আসুন, আপনাকে সাদরে গ্রহণ করা হবে। তবে পাপিয়ার জামায়াতে যোগদানের সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। নাম্বার 2, শাকিলা ফারজানা। বিএনপি নেত্রী ও ব্যারিস্টার শাকিলা ফারজানাও একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী রাজনীতিবিদ। চট্টগ্রাম 5 আসন থেকে 4 বার নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা হিসেবে তিনি নিজ এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন। এর আগে তিনি বিএনপির নারী নেত্রীদের মধ্যে কারাগারে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে ধারণা করেছিলেন বিএনপি তাকে মনোনয়ন দেবে, কিন্তু তা ঘটেনি। এমনকি আছেন যারা বিশেষ কোনো ভূমিকা না রেখেই কেবল বাবার সুবাদে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে শাকিলা ফারজানা বাবার আসন বুঝে নিতে নয়, বরং দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শুধুমাত্র জাতীয়তাবাদের পতাকা নিয়ে মানুষের সেবা করার উদ্দেশ্যে লড়ে গিয়েছেন। ফারজানা অত্যন্ত ধার্মিক ও ইসলামপ্রিয় নেত্রী হওয়ায় অনেকে তাকে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিতে বলছেন। তার সমর্থকরা বলছেন, আমাদের সকলের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা আপু একটি আদর্শের প্রতীক। জনসাধারণের কাছে আস্থা ও ভরসার একটি নাম ব্যারিস্টার শাকিলা ফারজানা। 12 মাস কারাবন্দী থাকা সহ তাকে অনেক বছর দেশের বাহিরে থাকতে হয়েছিল। আওয়ামী সরকারের যে নির্যাতনের শিকার হয়েছেন তার জন্য তাকে হারাতে হয়েছিল সফল আইনজীবী পেশা এবং একজন আদর্শিক পিতাকে। পরিবারের অনেক সদস্যকেও বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে। নিজ গ্রুপের পাল্লা ভারী করতে তিনি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করেননি। দলের নির্দেশ অনুযায়ী এবং তার পিতার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল তার ধারাবাহিকতা বজায় রেখে মানুষের ভালোবাসা অর্জনের রাজনীতি করে ঢাকার রাজনীতিতে যেন হঠাৎ করে এক বৈদ্যুতিক স্রোত বইতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনের প্রতিটি কফি শপ, টক শো, টেবিল কিংবা ফেসবুক, ইউটিউবের লাইভে এখন যে নামটা বারবার উচ্চারিত হচ্ছে সেটি হলো রুহুল কবির রিজভী। বিএনপির এই অভিজ্ঞ মুখপাত্র হঠাৎ করেই হয়ে উঠেছেন দেশের রাজনৈতিক আলোচনার সবচেয়ে হট টপিক। কারণ গুঞ্জন উঠেছে রিজভী নাকি দল বদল করে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। প্রথমে বিষয়টিকে অনেকে অবিশ্বাস হিসেবে দেখলেও এখন তা পরিণত হচ্ছে বাস্তবতার সম্ভাবনায়। কারণ বিএনপির ভেতরকার দ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে মতপার্থক্য আর সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা সবকিছুই রিজভীকে নাকি এক ধরনের মানসিক দূরত্বে ঠেলে দিয়েছে। দর্শক, দিন যতই যাইতেছে রাজনীতির ময়দানে ততই ঘোলাটে পরিবেশ হইতেছে। কারণ এখন বর্তমানে মনোনয়ন নিয়েই কিন্তু বিএনপি দলের নেতাকর্মীদের মধ্যেই সংঘর্ষ শুরু হয়ে গেছে এবং রাজপথে সড়ক অবরোধ করে ভয়াবহ সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে একজন নিহত হয়েছেন, আহতদের অবস্থা খুবই গুরুতর। সুতরাং এর পিছনে সবচেয়ে দায়ী এবং এর পিছনে মূল উদ্দেশ্য এটাই, যাদেরকে মনোনয়ন দেওয়া উচিত এবং যারা দলের জন্য কষ্ট করেছেন, যারা দলের করুণ পরিণতির সময় পাশে ছিল, তাদেরকে ইতিমধ্যেই ছিটকে দেওয়া হয়েছে। তাহলে কি তাদের এই কষ্ট, তাদের এই ত্যাগ এবং তাদের এই দলের প্রতি যেই ভালোবাসা ছিল এটার কি কোনোই দাম নেই? এই যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এতে কিন্তু তাদের মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে গেছে। সামনে অগ্রসর হওয়ার কিন্তু তাদের একেবারেই মন মানসিকতা ভেঙে পড়েছে। এই রুমিন ফারহানা এবং রিজভী সহ আরো বড় বড় যে সমস্ত নেতাকর্মীদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ভক্তবৃন্দরা কিন্তু রাজপথে সড়ক অবরোধ করেছেন এবং তারা স্লোগানে বিক্ষোভ মিছিলে তাদের একটাই দাবি, তাদের একটাই চাওয়া যে এই যে সিলেকশন, এটা আমরা কোনোভাবেই মানি না। কারণ এটা একটা পক্ষপাতিত্ব সিলেকশন করা হয়েছে। আমরা দেখেছি এমন কাউকে সিলেকশন করা হয়েছে যে দলের জন্য কোনো কষ্টই করে নাই, যার কারণে দলের বদনাম হয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাকেও তারেক রহমান সিলেকশন করেছেন, মনোনয়ন দিয়েছেন। এজন্য কিন্তু সামাজিক জনগণের মানুষ একেবারেই ক্ষিপ্ত হয়ে গেছেন যে যার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হইতেছে, তাদেরকে সিলেকশন করা হইতেছে। আর যারা দলের জন্য, দলের খারাপ সময়, দলের মুহূর্ত অবস্থায় যারা পাশে ছিল, যাদের সাপোর্ট ছিল, যাদের সহযোগিতা ছিল, যারা এই দলের জন্য সবসময় হুমকির মুখে পড়েছিল, তাদেরকে আজ বঞ্চিত করা হয়েছে।
দর্শক, এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে উত্তেজনা বেরিয়ে চলেছে এবং আপনারা জানেন যে এই নিয়ে কিন্তু প্রত্যেক নেতাকর্মীরাই এই মনোনয়ন নিয়ে মুখ খুলেছেন এবং তাদের প্রত্যেকের কথা দ্বারা বোঝা যায় যে আসলে তারা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে, কারণ তারা কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিল এবং তাদেরকে বঞ্চিত করায় কিন্তু তারাও হতবাক হয়ে গেছে, কারণ তারা কখনো কল্পনা করেনি যে আমরা এত কষ্টের পরে, দলের জন্য এত সংগ্রাম, এত লড়াইয়ের পরে আমাদেরকে দল থেকে বঞ্চিত করা হবে। দর্শক, যে কারণেই কিন্তু রাজনীতির মহল মাঠ একেবারেই উত্তপ্ত হয়ে রয়েছে। দর্শক, এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।